আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা শিখব এইচএসসি এবং যারা আলেম পর্যায়ে আছে তাদের জন্য খুবই সহজ একটি টপিক, স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। দেখো, এই স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে এটি 3 নম্বর কোশ্চেনে সাধারণত থাকে এবং এতে মার্ক হচ্ছে 5 নাম্বার এবং 10টা গ্যাপ দেওয়া থাকে। এই 10টি গ্যাপের মধ্যে 10টি গ্যাপ যদি ভালো করে পূরণ করা যায় তাহলে 5-এ 5 পাওয়া একদম ইজি। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আয়োজন শুরু করি। প্রথমত দেখো, পরীক্ষায় যেভাবে প্রশ্নটি থাকে এটি চট্টগ্রাম বোর্ড 2017 সাল থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। এরকম 10টি ওয়ার্ড দেওয়া থাকবে, তোমাদেরকে সঠিক ওয়ার্ডটি সঠিক স্থানে পূরণ করতে হবে। তোমরা পরীক্ষায় জাস্ট উত্তরগুলো লিখে আসলেই এর উত্তর কি, বির উত্তর কি হবে, সির উত্তর কি হবে, জাস্ট এগুলো লিখে দিলেই উত্তরগুলো হয়ে যাবে। এখন দেখো, যে যে শব্দগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে তাদের মধ্যে কিছু শব্দ আমি এখানে 18টি ওয়ার্ডস এবং অথবা ফ্রেজ আমি এখানে উল্লেখ করেছি। আশা করি এগুলো পড়লেই পরীক্ষায় 100% কমন আসার সম্ভাবনা বেশি। দেখো, এই শব্দগুলো তোমরা, এই ওয়ার্ডসগুলো এবং ফ্রেজেসগুলো তোমরা খাতায় লিখে নিবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো যত বেশি প্র্যাকটিস করবে আসলে তত বেশি তোমরা সফল হওয়ার সম্ভাবনা বেশি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি দেখার পর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করার জন্য, না পারলে আবার ভিডিওটি দেখার জন্য। চলো, প্রথমে আমরা শিখব ওয়াজ বর্ন। দেখো, এইদিকে আমি শব্দগুলো দিছি এবং এই পাশে তাদের অর্থ দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নাও। চলো শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে আমাদের ওয়াজ বর্ন বা বি বর্ন। কখনো কখনো বি বর্ন দিয়ে আসতে পারে অথবা ওয়াজ বর্ন দিয়ে আসতে পারে। তবে বি কথাটার অর্থ হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এই অক্সিলারি ভার্বগুলোকে বি ভার্ব বলা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় ওয়াজ বর্ন দিয়ে আসে। ওয়াজ বর্ন দিয়ে পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসে। তো কখনো কখনো পরীক্ষক যদি চায় তাহলে ওয়াজ বর্নের পরিবর্তে বি দিয়ে প্রশ্নটা করতে হবে। এক্ষেত্রে অর্থের সাথে মিল রেখে মিজার অথবা ওয়াজ ওয়ার এগুলো তোমাদেরকে লিখতে হবে। দেখো, এই এম, ইজ, আর এগুলো সাধারণত চিরন্তন সত্য বা সাধারণত সত্য ঘটনার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন একটি উদাহরণ, যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস। বলছে যে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে সে শৃঙ্খলাবদ্ধ থাকে। দেখো, এটি একটি চিরন্তন সত্য, তাই এখানে ইজ বর্ন ব্যবহার হয়েছে। অ্যান ইনফ্যান্ট ইজ বর্ন ইনোসেন্ট অ্যান্ড রিসিভ প্যারেন্টস হ্যাভেনলি লাভ অ্যান্ড কেয়ার। বলতেছে যে একটি শিশু সে ইনোসেন্ট অবস্থায় জন্মগ্রহণ করে এবং সে তার পিতামাতার যে স্বর্গীয় ভালোবাসা এবং যত্ন আছে সেটা সে গ্রহণ করে। তো এই ধরনের চিরন্তন সত্যের ক্ষেত্রে তোমরা এম, ইজ, আর এগুলো থেকে ব্যবহার করতে পারো। এক্ষেত্রে এম হয় সাধারণত আইয়ের সাথে, আর ইজ হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর হয় থার্ড পারসন প্লুরালের সাথে। দেখো, পরীক্ষায় সবচেয়ে যেটা আসে ওয়াজ বর্ন দিয়ে। তো দেখো, এটা পরীক্ষায় আসার সময় তোমরা একেবারে সহজে এটার উত্তর করতে পারবে। সেটা হলো ওয়াজ বর্ন শব্দের অর্থ হচ্ছে সাধারণত জন্মগ্রহণ করা। এক্ষেত্রে দেখো, যদি শূন্যস্থানের পরে বা আগে কোনো ব্যক্তির আলোচনা করা হয় এবং কোনো সালের নাম দেওয়া থাকে অথবা কোনো জন্মস্থানের নাম দেওয়া থাকে তাহলে তোমরা বুঝে নিতে পারবে এটি ওয়াজ বর্ন হবে। বেশিরভাগ সময় ওয়াজ বর্নের শূন্যস্থানের যেখানে থাকবে ওই বাক্যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয় এবং মাঝে মাঝে শূন্যস্থানের পরে কোনো স্থানের নাম অথবা সালের নাম উল্লেখ থাকে। যেমন হি ওয়াজ বর্ন ইন 2023, সে 2023 সালে জন্মগ্রহণ করছে। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, হি ওয়াজ বর্ন ইন 1899। দেখো, কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি, তিনি 1899 সালে জন্মগ্রহণ করেন। এক্ষেত্রে এখানে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়েছে, পরে তার জন্মসাল উল্লেখ করা আছে। তো আমরা বুঝতে পারি সহজে এখানে ওয়াজ বর্ন ব্যবহার হবে। এবার দেখো, কিছু প্র্যাকটিসের জন্য
তোমরা এই প্র্যাকটিসগুলো নিজেরা করতে পারো নিজে নিজে এবং একটু বোঝার চেষ্টা করতে পারো এবং সেগুলো কমেন্টে জানাতে পারো উত্তরগুলো। আমি একটি তোমাদেরকে করে দিচ্ছি। ইউ শুড হ্যাভ হার্ড দ্য নেম অফ উইলিয়াম শেক্সপিয়ার। হি অন 23rd April 1564 ইন ইংল্যান্ড। এখানে দেখো বলা হচ্ছে যে তুমি হয়তোবা শুনে থাকবে উইলিয়াম শেক্সপিয়ারের নাম। তিনি 23 এপ্রিল 1564 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। দেখো এখানে এই ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তার জন্মস্থান জন্ম সময় উল্লেখ করা হয়েছে। তো তোমরা যখন শূন্যস্থানের পরে কারো জন্মস্থান অথবা জন্ম সময় উল্লেখ থাকবে তখন সেই ক্ষেত্রে ওয়াজ বর্ন কথাটা উল্লেখ করতে পারো। বাকিগুলো তোমরা নিজেরাই দেখে নিবে। এবার আসো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু এবং হ্যাজ টু যেটা অর্থ হচ্ছে করতে হয় বা করতে হবে, আর হ্যাড টু অর্থ হচ্ছে করতে হয়েছিল। এটা সাধারণত কোনো কাজের বাধ্যবাধকতা বোঝার জন্য ব্যবহৃত হয়। কোনো কাজের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো ব্যবহৃত হয়। কোনো কাজ করতে হয় এই অর্থে হ্যাভ টু, হ্যাজ টু, এবং করতে হয়েছিল এই অর্থে হ্যাড টু ব্যবহৃত হয়। যেমন হি হ্যাড টু লিভ দ্য প্লেস, তাকে অবশ্যই এই স্থানটি ত্যাগ করতে হয়েছিল। হি হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য আপকামিং এক্সাম, তাকে আপকামিং এক্সাম সম্পর্কে এক্সামের জন্য অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখো শূন্যস্থানের পরে হ্যাভ টুর পরে যেহেতু এটি একটি মডাল অক্সিলারি ভার্ব, শূন্যস্থানের পরে ভার্ব থাকবে। অর্থাৎ শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে এবং বাধ্যবাধকতা বোঝায় তাহলে আমরা হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু ব্যবহার করব। এক্ষেত্রে হ্যাভ টু এবং হ্যাজ টু করতে হবে বা করতে হবে এই অর্থের জন্য হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহৃত হবে, আর হ্যাড টু করতে হয়েছিল এই অর্থে হ্যাড টু ব্যবহৃত হয়। এক্ষেত্রে আইয়ের সাথে বা প্লুরালের সাথে অথবা সেকেন্ড পার্সনের সাথে হ্যাভ আর থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হ্যাজ ব্যবহৃত হয়। দেখো মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস, আমার কলেজটা আমার বাড়ি থেকে অনেক দূরে। আই ওয়াক এ লং ওয়ে টু গো টু মাই কলেজ, যেহেতু এটি একটি যুক্তিমূলক কাজ যে আমার কলেজটা যেহেতু বাড়ি থেকে অনেক দূরে তাই আমাকে অনেক দূর পর্যন্ত হাঁটতে হয়। এখানে দেখো শূন্যস্থানের পরে একটা ভার্ব আছে এবং এটা বাধ্যবাধকতা বোঝায় যে আমাকে আই হ্যাভ টু, এখানে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারবো যে আমাকে অবশ্যই যেহেতু আমার বাড়ি থেকে কলেজ অনেক দূরে আমার তাই দীর্ঘ সময় হাঁটতে হবে। দেখো দ্বিতীয় উদাহরণটি দেখো, ডিফরেস্টেশন ইজ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, উই টেক ইমিডিয়েট স্টেপ এগেইনস্ট কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। বলতেছে যে বন উজাড় করা এটা একটা খুব ম্যাটার অফ কনসার্ন, খুব কনসার্নের বিষয়। এখন উই টেক ইমিডিয়েট স্টেপ এগেইনস্ট কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, নির্বিচারে গাছ কাটার ব্যাপারে আমাদেরকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে। তাহলে বাধ্যবাধকতা বোঝাচ্ছে যেহেতু একটা গ্রেট কনসার্ন, এই জন্য আমরা এখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করবো। তো ওই এর সাথে হ্যাভ টু হবে, তাহলে এখানে আমরা হ্যাভ টু লিখবো। বাকি দুটি উদাহরণ তোমরা একটু দেখে নিবে। এবার আসো উড রাদার। উড রাদার শব্দের অর্থ হচ্ছে বরং ভালো। উড রাদার অর্থ হচ্ছে বরং ভালো। এই ক্ষেত্রে দেখো সাধারণত তুলনা বোঝাতে একটি জিনিস থেকে আরেকটি জিনিস অপেক্ষাকৃত ভালো এরূপ বোঝাতে উড রাদার ব্যবহৃত হয়। দেখো সাবজেক্ট যখন একই হবে, অর্থাৎ যখন কোনো ব্যক্তি একটা কাজ থেকে আরেকটা কাজ উত্তম মনে করে বা ভালো মনে করে তখন উড রাদার এর সময় আমাদের কি করতে হবে, উড রাদারের মধ্যে প্রায় সময় দ্যান উল্লেখ থাকে। আই উড রাদার ডাই দ্যান ব্যাগ, আমি বরং মারা যাব তারপরও ভিক্ষা করব না, বা আমার বরং মারা যাওয়া ভালো ভিক্ষা করার চেয়েও। তো এরকম একটি জিনিস থেকে আরেকটি জিনিস ভালো বা উত্তম এই অর্থে উড রাদার কথাটি ব্যবহৃত হয়। ইউ উড রাদার রিড দ্যান টক, তুমি বরং কথা বলার চেয়েও পড়ো। তাহলে একটি জিনিস থেকে আরেকটি জিনিস ভালো এই অর্থে উড রাদার ব্যবহৃত হয়। এক্ষেত্রে বেশিরভাগ সময় খেয়াল করবে যে উড রাদার যুক্ত বাক্যে দ্যান কথাটা উল্লেখ থাকে। মাঝে মাঝে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তবে বেশিরভাগ সময় দ্যান কথাটা উল্লেখ থাকে। এটি হচ্ছে শর্টকাট। দেখো আলম লিভ ইন
hostel than live in his relatives' home. He feels free and comfortable in the hotel. এক্ষেত্রে দেখো আলম বলতেছে এখানে দেন আছে যে আলমের বরং হোটেলে থাকা ভালো তার রিলেটিভসের বাড়ি থাকার চেয়েও। তো এই ক্ষেত্রে তুলনা বোঝাচ্ছে আর এখানে একটা দেন উল্লেখ আছে, আমরা বুঝতে পারি এখানে উড রাদার ব্যবহৃত হবে। তাহলে একটু মনে রাখো শিক্ষার্থী বন্ধুরা, উড রাদার কথা অর্থ হচ্ছে বরং ভালো, অর্থাৎ এটি দুটি কোনো একটা জিনিস থেকে আরেকটি জিনিস ভালো বা উত্তম এই অর্থে ব্যবহৃত হয়। বাকি উদাহরণগুলো একটু তোমরা দেখে নিবে। উড রাদার বরং ভালো এই অর্থে ব্যবহৃত হয়। এবার আসো হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ হচ্ছে কোনো কাজ করা উচিত, এই অর্থে হ্যাড বেটার ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে দেখো হ্যাড বেটার দিয়ে সাধারণত কাউকে কোনো পরামর্শ দেওয়া হয়। হ্যাড বেটার দিয়ে পরামর্শ দেওয়া হয়, তো কাউকে পরামর্শ দেওয়া অর্থে হ্যাড বেটার ব্যবহৃত হয়। ইট মে রেইন টুডে, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। দেখবা বেশিরভাগ সময় ইউ কথাটা দিয়ে হ্যাড বেটারের পরে ইউ কথাটাই থাকে, আগে হ্যাড বেটার কথাটার আগে ইউ কথাটাই থাকে। এক্ষেত্রে সাধারণত মনে হবে কাউকে যেন উপদেশ দেওয়া হচ্ছে বা উপদেশ নেওয়া হচ্ছে বা পরামর্শ নেওয়া হচ্ছে, এই অর্থে হ্যাড বেটার ব্যবহৃত হয়। উই নট গো আউট টুডে, a riot has broken out in our locality. এক্ষেত্রে দেখো উই আমাদের বরং উচিত আমরা ঘরের বাহিরে না যাওয়া আজকে। একটি riot has broken out into the locality. দ্বিতীয় উদাহরণ দেখো, it is raining outside, বাহিরে বৃষ্টি হচ্ছে, you take an umbrella, বরং উচিত বা তোমার জন্য ভালো হবে একটি কি নেওয়া, আমব্রেলা, ছাতা নেওয়া। তো এই ধরনের ক্ষেত্রে উচিত অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারি। পরের উদাহরণটি তোমরা নিজেরা সমাধান করতে পারো এবং আনসারটি আমাদের কমেন্টে জানাতে পারো। এবার আসো লেট অ্যালোন। লেট অ্যালোন কথাটার অর্থ হচ্ছে দূরের কথা বা দূরে থাক, অর্থাৎ কোনো বিষয়ে নেতিবাচক ধারণা আছে যার কারণে অন্য বিষয় চিন্তা করা যায় না, এই ক্ষেত্রে লেট অ্যালোন হয়। দেখো লেট অ্যালোন যুক্ত বাক্যটি করা একেবারেই সহজ। লেট অ্যালোন যুক্ত প্রথম যে বাক্যটি থাকবে ওটি সাধারণত নেগেটিভ হবে, আর কোনো বাক্যে ক্যান নট, কুড নট, ডোন্ট, নেভার ইত্যাদি থাকলে তোমরা বুঝে নিবে বাক্যটি নেগেটিভ। হি ক্যান নট পাস লেট অ্যালোন এ প্লাস, সে পাসই করতে পারে না থাকতো এ প্লাস পাবে। দেখো এই বাক্যটি নেগেটিভ এবং যার জন্য এখানে লেট অ্যালোন ব্যবহার হয়েছে। তাহলে লেট অ্যালোন অর্থ হচ্ছে দূরের কথা, অর্থাৎ একটাই পারে না থাকতো আরেকটা, এই অর্থের জন্য লেট অ্যালোন ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে লেট অ্যালোন যুক্ত যে বাক্যটি থাকবে তার আগের বাক্যটি নেগেটিভ হয়ে থাকে। হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, মাই অ্যাড্রেস, লেট অ্যালোন মাই অ্যাড্রেস। বাকিগুলি আশা করি তোমরা পারবে। দেখো হোয়াট ইফ, যদি এমন হতো তাহলে কেমন হবে, এই অর্থের জন্য আমরা হোয়াট ইফ কথাটাকে ব্যবহার করব। এটি সাধারণত কোনো প্রস্তাব, অনুমান দিতে বাক্যের শুরুতে ব্যবহৃত হয় এবং বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকে। যেমন উই অ্যারেঞ্জ দ্য মিটিং ফর 10 AM ইনস্টেড অফ 11 AM। হোয়াট ইফ কেমন হবে বা কেমন হয়, এটা একটা প্রস্তাব যে আমরা যদি 10টার পরিবর্তে 11টায় আমাদের অনুষ্ঠান আয়োজন করি তাহলে কেমন হয়। এই ধরনের ক্ষেত্রে অনুমান, প্রস্তাব বোঝানোর জন্য হোয়াট ইফ কথাটা ব্যবহৃত হয়। যেমন এই বাক্য দেখো, ইউ লস ইউর পেন। দেখো এই বাক্যে হোয়াট ইফ ইউ লস ইউর পেন, কেমন হয় বা কেমন হবে যদি তুমি তোমার কলমটি হারিয়ে ফেলো। বাকি উদাহরণগুলো আশা করি তোমরা পারবে। এক্ষেত্রে দেখো হোয়াট ইফের পরে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, একটু খেয়াল করলে দেখবা, এবং এটি সাধারণত বাক্যের শুরুতে বসে। এবার আসো হোয়াটস লাইক বা হোয়াট ইজ ইট লাইক। এটি হচ্ছে কিসের মতো, কিসের বা কেমন এই অর্থের জন্য ব্যবহৃত হয়। সাধারণত কারো কাছে কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্পর্কে অনুমান বা বর্ণনা জানতে চাওয়ার ক্ষেত্রে এই ফ্রেজটি ব্যবহৃত হয়। এক্ষেত্রে দেখো সাধারণত দুইটি শূন্যস্থান থাকে, প্রথমে একটি শূন্যস্থান থাকে, তারপরে হচ্ছে কিছু শব্দ থাকবে, তারপরে আরেকটি শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক। হোয়াট ইজ ইউর ইংলিশ টিচার লাইক,
উনি তোমার ইংরেজি শিক্ষক কেমন, কোনো একটি বিষয় জানার জন্য হোয়াটস লাইক অথবা হোয়াট ইজ ইট লাইক কথাটি ব্যবহৃত হয়। এই বাক্যগুলো একটু দেখো। আই হ্যাভ নেভার ট্রাভেল বাই এয়ার, আমি কখনো আকাশ বা বিমান ব্যবহার করে ভ্রমণ করি নাই। ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে দেখো এক্ষেত্রে আমরা হোয়াট ইজ ইট লাইক অর্থাৎ বাতাস কি বলে স্কাই বা আকাশে উঠতে কেমন, এই অর্থ দেওয়ার জন্য আমরা হোয়াট ইজ ইট লাইক কথাটা ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে দেখো হোয়াট ইজ ইট লাইক এর পরে যে ভার্ব থাকবে তার সাথে আইনজি যুক্ত থাকবে। এই উদাহরণটি দেখো, এখানে দুইটি শূন্যস্থান আছে, তোমরা চোখ বন্ধ করে হোয়াট ইজ লাইক, হোয়াট ইজ প্রথম শূন্যস্থানে এবং দ্বিতীয় শূন্যস্থানে লাইক ব্যবহার করবা, তাহলেই হয়ে যাবে। তবে পরীক্ষায় এই হোয়াট ইজ ইট লাইক এই উদাহরণটি বেশি আসে। এক্ষেত্রে খেয়াল রাখবা যে শূন্যস্থানের পরে যদি ভার্বের সাথে আইনজি থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে হোয়াট ইজ ইট লাইক কথাটি ব্যবহৃত হয়। এবার আসো হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ কোনো কিছু দেখতে কেমন, কোনো কিছুর চেহারা বা আকৃতি অথবা কাঠামো দেখতে কেমন, এই অর্থের জন্য হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হয়। বাক্যে দুটি শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াট ডাজ পিকক লুক লাইক, অর্থাৎ পিকক যে ময়ূর দেখতে কেমন। হোয়াট ডাজ নিউলি বর্ন বেবি লুক লাইক, যে নতুন জন্মগ্রহণ করা শিশুটি কেমন। তো এই ক্ষেত্রে দেখতে কেমন বা কোনো একটা জিনিসের আকৃতি বা চেহারা কেমন এই অর্থ দেওয়ার জন্য হোয়াট ডাজ লুক লাইক কথাটি ব্যবহৃত হবে। দেখো তোমাদের কনফিউশন এড়ানোর জন্য বলতেছি যে পরীক্ষায় এই উদাহরণটি যখন আসবে হোয়াট ইজ ইট লাইক, তখন একটি শূন্যস্থান থাকবে এবং তারপরে যে ভার্ব আসবে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। আশা করি এই জিনিসগুলো তোমরা সলভ করবা, এই প্র্যাকটিসগুলো। এবার আসো আমরা উড ইউ মাইন্ড, একটু খেয়াল করো। উড ইউ মাইন্ড এটার অর্থ হচ্ছে আপনি কি কোনো ব্যাপারে কেমন মনে করেন, বা এটা সাধারণত বিনয়ের সাথে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে বা করতে বলতে ব্যবহৃত হয়। বাক্যের শুরুতে বসে এবং ভার্বের পরে আইনজি হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এবং উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, আপনি যদি দয়া করে দরজাটি খুলতেন, আপনি কি খুলতে পারেন, এইরকম অর্থ। উড ইউ মাইন্ড নট স্মোকিং, দয়া করে যদি ধূমপান না করতেন। তো এই ধরনের ক্ষেত্রে দেখো উড ইউ মাইন্ড বাক্যের শুরুতে বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। এখন অর্থ দিবে কাউকে কোনো কিছু বলা বা অনুরোধ করা বিনয়ের সাথে। এই উদাহরণগুলো আশা করি তোমরা করতে পারবে। দেখো প্রথম উদাহরণটি আমি করে দিচ্ছি। দেয়ার ইজ আ ফাউল স্মেল ইন দ্য রুম, অর্থাৎ রুম থেকে একটি খারাপ ব্যাড স্মেল আসতেছে, গন্ধ আসতেছে। ওপেনিং দ্য উইন্ডো, ওপেনিং দ্য ডোর, বলতেছে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, আপনি যদি দয়া করে দরজাটা খুলে দিতেন, এই অর্থে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। এক্ষেত্রে দেখো উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। বাকিগুলো নিজেরা ট্রাই করবে। এবার আসো অ্যাজ ইফ অ্যাজ দো, অর্থ হচ্ছে যেন। দেখো এটার জন্য একটা স্ট্রাকচার আছে যে অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ দুটি বাক্য থাকবে, এদিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে এদিকে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আবার এদিকে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় এদিকে পাস্ট পারফেক্ট হবে। দেখো এখানে দেখো প্রিটেন্ডস কথাটা প্রেজেন্ট ইনডেফিনিট আর এখানে হচ্ছে নিউ কথাটা পাস্ট ইনডেফিনিট। এই দুইটি বাক্যের মধ্যে একটি প্রেজেন্ট একটি পাস্ট হতে আমরা শুরুতে অ্যাজ ইফ যোগ করব। হি বিহেভস এটা প্রেজেন্ট টেন্স আর এটা ছিল পাস্ট টেন্স, এই জন্য আমরা এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো যে কোনো একটি ব্যবহার করলেই হয়ে যাবে। হি প্রিটেন্ডস সে এমন ভান করে অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, এটি পরীক্ষায় অনেকবার আসে এবং এটা সবচেয়ে বেশি বার আসবে। হি ট্রাইস টু শো অফ হিজ নলেজ অফ ইংলিশ হি স্পিক হি ওয়ার অ্যান ইংলিশ ম্যান। দেখো এখানে হি ওয়ার এটা হি স্পিক এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ওয়ার এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য আমরা এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করব। এক্ষেত্রে খেয়াল রাখবে হি এর সাথে সাধারণত ওয়াজ হয়, কিন্তু
যদি কখনো হি এর সাথে ওয়ার দেখো, হি এর সাথে যদি কখনো ওয়ার ব্যবহৃত হয় হি এর পরে, তখন নির্দ্বিধায় চোখ বন্ধ করে তোমরা সেখানে শূন্যস্থানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো লিখে দিবে। যেমন এখানে দেখো হি ওয়ার, হির পরে ওয়ার আছে, তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো লিখে দিব। এখানেও দেখো হির পরে ওয়ার ছিল, এই জন্য আমরা চোখ বন্ধ করে অ্যাজ ইফ অ্যাজ দো লিখে দিব। আশা করি তোমরা এটা পারবে। এবার আসো অ্যাজ সুন অ্যাজ, অর্থ হচ্ছে যখনই বা যেই মাত্র। দুটি ক্লজ বা সেন্টেন্স থাকবে এবং দুটি ক্লজ বা সেন্টেন্সে একই ধরনের টেন্স হবে, অর্থাৎ এদিকে যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় এদিকেও প্রেজেন্ট ইনডেফিনিট হবে, এদিকে পাস্ট ইনডেফিনিট হলে এদিকেও পাস্ট ইনডেফিনিট হবে। যেমন as soon as he saw, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট। the police, he left, এটাও দেখো পাস্ট ইনডেফিনিট। তো এই ক্ষেত্রে আমরা ওই বাক্যে যেহেতু একই ধরনের টেন্স হচ্ছে এই জন্য আমরা as soon as যুক্ত করলাম। দেখো as soon as যুক্ত ক্লজটি বাক্যের মধ্যখানেও থাকতে পারে আবার শুরুতেও থাকতে পারে। we stood up as soon as the teacher entered into the class, এক্ষেত্রে দেখো stood কথাটা হচ্ছে past tense এবং entered কথাটাও past tense, এই জন্য আমরা এখানে as soon as কথাটা ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছ। পরের উদাহরণগুলো ঠিক একই রকম। এবার আসো ইন কেস অর্থ যদি অর্থের জন্য ব্যবহৃত হয়। দুটি ক্লজ বা সেন্টেন্স থাকবে, দুটি ক্লজ বা সেন্টেন্সে একই ধরনের টেন্স হবে, এটি যদি অর্থ দেবে। আর এটি অর্থ হচ্ছে করতে না করতে, হতে না হতে। একটি কাজ করতে না করতে আরেকটি কাজ হয়ে যাওয়া, এই অর্থে as soon as, এবং যদি অর্থে আমরা ইন কেস কথাটা ব্যবহার করব। এক্ষেত্রে উভয় ক্লজে একই ধরনের টেন্স ব্যবহার হবে। I will write down the phone number in case I forget. দেখো এখানে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, আর এখানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট অথবা ফিউচার হলে এদিকে যদি আবার প্রেজেন্ট হয় তাহলে আমরা ইন কেস ব্যবহার করতে পারবো। I wait here in case he come. দেখো I waited here, সরি এখানে ওয়েটেড হবে পাস্ট টেন্স, কেম কথাটা পাস্ট টেন্স, এই জন্য আমরা ইন কেস ব্যবহার করব। উদাহরণগুলো দেখে নিবে। দেখো ইট কথাটা হচ্ছে, ইট অর্থ ইহা। দেখো ইট এবং দিয়ার এগুলো বাক্যের শুরুতে হয়, এগুলোকে ইন্ট্রোডাক্টরি দিয়ার বলা হয় বা ইন্ট্রোডাক্টরি বলা হয়, যেহেতু এগুলো বাক্যের শুরুতে বসে। তাহলে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে আমরা ইট এবং দিয়ার এগুলো নিয়ে চিন্তা করব। দেখো এক্ষেত্রে ইট কথাটা কোনো ইতর প্রাণী, অর্থাৎ প্রাণী যাদের ব্রেন নাই, শিশু, জড় পদার্থ, সময়, আবহাওয়া ইত্যাদি বর্ণনা করতে ব্যবহৃত হয়। এক্ষেত্রে দেখো ইটের সাথে সবসময় ওয়াজ অথবা ইজ ব্যবহৃত হয়, কখনো আর অথবা দিয়ার ব্যবহার হয় না। তার মানে বোঝা যাচ্ছে যদি শূন্যস্থানের পরে ইজ অথবা ওয়াজ থাকে তাহলে সেটা ইট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইট ইজ ইজি টু লার্ন, এটা শিখা সহজ। ইট ইজ রেইনিং, অর্থাৎ বৃষ্টি হচ্ছে। ইট ইজ সামার সিজন। দেখো এখানে প্রত্যেকটাই কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা সাধারণত ইতর প্রাণীকে বোঝাচ্ছে বা আবহাওয়ার সময়কে বোঝাচ্ছে। তো দেখো এগুলো ইজি। ইজ ভেরি হট টুডে, বলতে আজকে খুব গরম। এক্ষেত্রে এখানে ইটের কোনো অর্থ হচ্ছে না, যাতে এই জন্য আমরা ইট কথাটাকে লিখবো। ইট ইজ এ গুড আইডিয়া, দেখো আইডিয়া এই জন্য ইট। তো এগুলো একেবারে ইজি। দেখো দেয়ার অর্থ কোনো কিছু থাকা, এটা একটা অ্যাডভার্ব। তো এটি সাধারণত বাক্যের শুরুতে বসে। আর দেয়ার যুক্ত কোনো কিছুর অবস্থান আছে বা নেই এই ধরনের কিছু বোঝানোর জন্য দেয়ার কথাটা ব্যবহৃত হয়। দেয়ার যুক্ত বাক্যের প্রকৃত সাবজেক্ট ভার্বের পরে থাকে এবং সাবজেক্ট অনুসারে ভার্বটি হয়। যেমন দেখো দেয়ার ইজ এ ফন্ট ইন আওয়ার ভিলেজ। দেখো এই ফন্ট কথাটা হচ্ছে প্রকৃত সাবজেক্ট, আর এই সাবজেক্ট অনুযায়ী ইজ কথাটা হয়েছে। তাহলে এখানে আমরা দেয়ার ব্যবহার করব, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে গ্রামে ছিল, আছে, এই অর্থে আমরা দেয়ার ব্যবহার করব। দেয়ার আর মেনি রিভার্স, দেখো মেনি রিভার্স এটা প্লুরাল, এজন্য আর হইছে। আর দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক রিভার্স বা নদী আছে, এই অর্থে আছে বা থাকা এই অর্থে আমরা দেয়ার ব্যবহার করব। এক্ষেত্রে দেয়ারের পরে আর হতে পারে, ইজও হতে পারে। ইজ এবং আর ওয়াজ অথবা ওয়ার এগুলো নির্ভর করবে টেন্সের উপর এবং পরবর্তী যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের উপর। লং অ্যাগো লিভ আ pious man,
দেখো এখানে বাস করতো একজন মানে অনেক বছর আগে সেখানে একজন ধার্মিক লোক বাস করত। দেখো সেখানে বা স্থান বোঝাচ্ছে, হ্যাঁ, এই জন্য আমরা এখানে দেয়ার ব্যবহার করব। বাকি উদাহরণগুলো তোমরা দেখে নিবে। এবার আসো ইউজ টু কথাটি। ইউজ টু শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত, অতীতে নিয়মিত সরি এখানে গর্ত না, সরি এখানে হবে কাজ। অতীতে নিয়মিত কাজ করত কিন্তু এখন আর ঘটে না বা করে না, এই ক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হয়। আবারও বলছি যে অতীতে নিয়মিত কোনো কাজ হতো কিন্তু এখন আর হয় না, এই ক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হয়। বা অতীত অভিজ্ঞতা বা অভ্যস্ত ছিল না বা ঘটতো না কিন্তু এখন ঘটছে বা অভ্যস্ত হচ্ছে, এই ক্ষেত্রে ইউজ টুর আগে বি অথবা গেট কথাটা অর্থাৎ বি ভার্ব বা ইজ আর অথবা গেট কথাটা থাকবে। অবশ্যই তারপরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। কিন্তু যদি অতীতে অভ্যস্ত ছিল কিন্তু এখন অভ্যস্ত না, এই ক্ষেত্রে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। হি ইউজ টু স্পেন্ড এ লট অফ মানি অন ক্লথস, অর্থাৎ সে অনেক অনেক টাকা ব্যয় করতো কাপড় কেনার ক্ষেত্রে বা কাপড়ের জন্য। দেখো এটা কিন্তু করতো, এখন আর করে না বা করা হয় না, এক্ষেত্রে ইউজ টুর পরে একটি ভার্ব বসছে এবং সেটি অবশ্যই ভার্বের বেস ফর্ম। হি ইজ ইউজ টু স্পেন্ডিং এ লট অফ মানি অন ক্লথ, মানে আগে অভ্যস্ত ছিল না এই বাক্যে। হি ইজ ইউজ টু স্পেন্ডিং এ লট অফ মানি অন ক্লথ, মানে সে কাপড় কেনার জন্য অনেক টাকা ব্যয় করার জন্য অভ্যস্ত হচ্ছে। সে আগে অভ্যস্ত ছিল না, এখনো হচ্ছে। এই ধরনের অর্থ দেওয়ার জন্য আমরা ইউজ টুর পূর্বে অ্যাম ইজ আর অর্থাৎ বি ভার্ব ব্যবহার করব, অবশ্যই তারপরে ভার্বের সাথে আইনজি থাকবে। তারপরে আমরা বুঝলাম যদি কোনো শূন্যস্থানের মধ্যে আগে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার অথবা গেট থাকে, তারপর ভার্বের সাথে আইনজি থাকে, তখন ইউজ টু ব্যবহৃত হবে। অথবা কোনো কাজ অভ্যস্ত ছিল কিন্তু এখন অভ্যস্ত নাই, এই অর্থ দেওয়ার জন্য ইউজ টু ব্যবহৃত হয়। Sometimes we become speechless remembering our childhood memories, বলতেছে মাঝে মাঝে আমরা বাকশূন্য হয়ে যাই যখন আমরা আমাদের ছোটবেলার কথাগুলো স্মরণ করি। উই সুইম ইন দ্য রিভার, দেখো এখানে ছোটবেলার কথাগুলো স্মরণ করলে আমরা বাকশূন্য হয়ে পড়ি এবং আমরা ছোটবেলায় কি করতাম, সাঁতার কাটতাম নদীতে, কিন্তু এখন আর করি না, এই অর্থে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। উই ইউজ টু সুইম ইন দ্য রিভার। দ্বিতীয় উদাহরণটি দেখো, এভরিবডি ডিসলাইক রাকিব, প্রত্যেকে রাকিবকে অপছন্দ করে। হি ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, মানে সে অনেক কাজ করত যার কারণে, অনেক হার্মফুল অ্যাক্টিভিটি করত যার কারণে তাকে সবাই ঘৃণা করে। তাহলে সে অভ্যস্ত ছিল, এক্ষেত্রে হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। আশা করি পরের উদাহরণটি তোমরা পারবে। এবার দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এর অর্থ হচ্ছে এখনই কাজ করার উপযুক্ত সময়, অর্থাৎ কাজ করার উপযুক্ত সময়, এই অর্থের জন্য ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম কথাটি ব্যবহৃত হয়। এক্ষেত্রে দেখো একটি স্ট্রাকচার আছে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি একটা সাবজেক্ট থাকে তখন তারপরে ভার্ব টু হয়, অর্থাৎ পাস্ট টেন্স হয়। কিন্তু যদি কোনো সাবজেক্ট না থাকে তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। ইট ইজ টাইম উই স্টার্টেড প্রপারলি, এখনই সময় আমরা স্টার্টেড প্রপারলি, এখনই সময় আমরা শুরু করার, যথাযথভাবে শুরু করার এখনই সময়। এক্ষেত্রে দেখো এখানে উই শব্দটার পরে একটা ইট ইজ টাইমের পরে একটা উই ছিল বাট সাবজেক্ট ছিল, এই জন্য ভার্বের পাস্ট টেন্স হয়েছে। ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট নাই, এই জন্য টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়েছে। উদাহরণগুলো দেখো, উই অ্যারেঞ্জড আওয়ার প্রোগ্রাম, তাহলে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম উই অ্যারেঞ্জ আওয়ার প্রোগ্রাম, আমাদের প্রোগ্রামটি আয়োজন করার এখনই যথাযথ সময়। তো এই ক্ষেত্রে আমরা দেখো একটা সাবজেক্ট আছে এবং একটি সাবজেক্ট আছে এবং ভার্বের পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, এই জন্য আমরা এখানে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দুটি ব্যবহার করতে পারি। দেখো চাইলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে এখানে কোনো সাবজেক্ট নাই, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই জন্য আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারি। পরের উদাহরণটিও ঠিক একই রকম, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। দেখো লেস্ট কথাটার অর্থ হচ্ছে অন্যথায়, কোনো কাজ তাড়াতাড়ি করা উচিত, অন্যথায় খারাপ কিছু হতে পারে, এই অর্থে আমরা লেস্ট ব্যবহার করব। এটি চেনার একেবারে সহজ উপায় হচ্ছে শূন্যস্থানের পরে সাবজেক্ট থাকবে, তারপরে শুড থাকবে।
যদি তোমরা কখনো দেখো যে লেস্টের পরে অর্থাৎ শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে, তারপরে শুড কথাটা আছে, তখন আমরা লেস্ট ব্যবহার করব। যেমন ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এখানে শুড কথাটা ছিল, এই জন্য আমরা লেস্ট ব্যবহার করব। বলছে যে দ্রুত হাঁটো, লেস্ট অন্যথায় উই শুড মিস দ্য ট্রেন, অন্যথায় আমরা ট্রেন মিস করব। টেক ইউর আমব্রেলা, তোমার ছাতাটা নেও, লেস্ট অন্যথায় ইউ শুড, দেখো শুড কথাটা এখানেও ব্যবহার হয়েছে, ইউ শুড ড্যান্স ইন দ্য রেইন, তুমি বৃষ্টিতে ভিজে যাবে। দেখো রিড অ্যাটেন্টিভলি, ইউ শুড, দেখো শুড কথাটা আছে, তাহলে কি হবে তোমরা কমেন্টে জানাতে পারো। এবার আসো আনলেস। আনলেস কথাটার অর্থ হচ্ছে যদি না। এক্ষেত্রে দেখো আনলেসের একটি স্ট্রাকচার আছে। আনলেসের পরে যে বাক্যটা থাকবে, এই বাক্যটা অবশ্যই হ্যাঁ বোধক বাক্য হতে হবে, অ্যাফার্মেটিভ বাক্য হতে হবে, নেগেটিভ হলে হবে না। অবশ্যই আনলেসের পরে যে বাক্যটি হবে সেটি অ্যাফার্মেটিভ হবে, এবং বাকি যে বাক্যটি থাকবে এটি চাইলে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ দুটোই করা যাবে। তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোই করা যাবে। আর আনলেসের পরে যে বাক্যটি থাকবে এটা সবসময় হ্যাঁ বোধক হতে হবে। কেন? কারণ আনলেস কথাটা নেগেটিভ, তো দুটি নেগেটিভ একসাথে হয় না সাধারণত। ইউ উইল ফেল, তুমি ফেল করবে, এটি হ্যাঁ বোধক বাক্য। আনলেস যদি না, ইউ ওয়ার্ক হার্ড। দেখো দুটি বাক্য, এ বাক্যটি হ্যাঁ বোধক হতে হবে, আর এটি হ্যাঁ বোধক বা না বোধক দুটি করা যাবে। ইউ উইল নট সাকসিড, তুমি সফল হবে না, দেখো নেগেটিভ বাক্য। আনলেস কথাটা ব্যবহার হয়েছে এখানে, ইউ ওয়ার্ক হার্ড। দেখো এই আনলেসের পরে যে বাক্যটি আছে এটি অবশ্যই পজিটিভ বাক্য হবে, বাকিটি পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটি হতে পারে। ইউ ক্যান নট গেট এনাফ টাইম টু ওয়ার্ক, তুমি যথাযথ সময় পাবে না। ইউ গেট আর্লি ইন দ্য মর্নিং, যদি না তুমি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, যদি না তুমি সকালবেলা তাড়াতাড়ি উঠো। তো দেখো কোনো কাজ যদি না অর্থ দেওয়ার জন্য বাক্যের অর্থ অনুযায়ী আমরা আনলেস ব্যবহার করব। পরের উদাহরণটি তোমরা নিজেরা করে কমেন্টে জানাতে পারো। এবার আসো নো সুনার হ্যাড, স্কার্সলি, হার্ডলি, হোয়েন। নো সুনার হ্যাড এবং এখানে দেন, নো সুনার পরে দেন হবে, আর স্কার্সলি, হার্ডলি এগুলোর পরে হোয়েন হবে। উদাহরণ দেখো, এর অর্থ হচ্ছে যখনই, যেই মাত্র। একটি কাজ করতে না করতে আরেকটি কাজ হয়ে যাওয়া, এই অর্থে নো সুনার হ্যাড, স্কার্সলি, হার্ডলি শব্দগুলো ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রে দেখো নো সুনার হ্যাড এর পরে একটা সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব 3 হবে, তারপর দেন কথাটা বসবে, দ্বিতীয় সাবজেক্ট এবং ভার্ব 2 হবে। স্কার্সলি, হার্ডলির ক্ষেত্রে একই নিয়ম, জাস্ট ওয়ার্ডগুলো চেঞ্জ, এবং এখানে দেনের পরিবর্তে হোয়েন ব্যবহার করতে হবে। যেমন নো সুনার হ্যাড, যখনই, দ্য থিফ সিন, যখনই সে দেখলো, দ্য পুলিশকে দেখলো, দেন হি রান অ্যাওয়ে, চোরটি যখনই পুলিশকে দেখলো তখনই সে দৌড়ে পালিয়ে গেল। পরেরটি দেখো একই নিয়ম, জাস্ট এখানে নো সুনার হ্যাড এর পরিবর্তে স্কার্সলি বা হার্ডলি কথা ব্যবহার হবে, আর এখানে দেনের পরিবর্তে হোয়েন কথাটি ব্যবহার হবে। দেখো দেন বা এরকম হোয়েন যুক্ত যদি বাক্য থাকে এবং শুরুতে শূন্যস্থান থাকে, তাহলে আমরা নো সুনার হ্যাড অথবা স্কার্সলি, হার্ডলি ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো, এবং এখানে যে প্র্যাকটিস লেভেলগুলো দেওয়া ছিল এগুলো নিজেরা করে কমেন্টে জানাতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, তোমরা তা কমেন্টে জানাতে পারো। বন্ধুদের সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারো। ধন্যবাদ।